প্রিয় দর্শক, বিডিআর বিদ্রোহের অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছিল অপারেশন ডাল ভাত কর্মসূচি ও বিডিআর শপের অনিয়মকে। আজকের রিপোর্টে আমরা আপনাদের জানাবো জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে এ নিয়ে কি বলা হয়েছে। প্রথমেই ডাল ভাত প্রকল্প। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখা, বাজার পরিস্থিতি তদারকি ও সুব্যবস্থাপনা আনতে এবং সর্বোপরি ব্যবসা বাণিজ্যে স্থবিরতা দূর করার জন্য ফখরুদ্দিন মঈনুদ্দিনের ১/১১ সরকারের সময় বিডিআর সদস্যদের মাধ্যমে পরিচালিত হয়েছিল অপারেশন ডাল ভাত কর্মসূচি। ২০০৭ সালের ১৫ মার্চ থেকে ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়। এই কর্মসূচির ক্রয় কার্যক্রম বা কেনাকাটার নিয়ন্ত্রণ করেছেন মূলত বিডিআর এর তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব। তদন্ত কমিশন এই প্রকল্পের কিছু সমস্যা খুঁজে পেয়েছে, আর তা হচ্ছে: সমস্যা নম্বর ১, ডাল ভাত প্রকল্পের ক্রয়। মালয়েশিয়া থেকে নিম্নমানের ভোজ্য তেল আমদানি করে উচ্চ দামে বিক্রি করা হয়েছিল। চীন থেকে আমদানি করা নিম্নমানের দুধ সৈনিকদের মধ্যে বিতরণ করা হয়েছিল। এসব ঘটনা বিডিআর সদস্যদের ভীষণভাবে ক্ষুব্ধ করে তোলে। তদন্ত রিপোর্টে এ তথ্যের সূত্র উল্লেখ করা হয়েছে সেনা তদন্ত আদালতে উদ্ঘাটিত রিপোর্ট, পৃষ্ঠা নম্বর ৭৬৩। এই তথ্যের সত্যতা জানতে এবং নিয়মতান্ত্রিকভাবে পণ্য ক্রয় করা হয়েছিল কিনা তা যাচাইয়ের জন্য কমিশন বিজিবির কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছিল, কিন্তু তারা তা সরবরাহ করেনি। সমস্যা নম্বর ২, ডাল ভাত প্রকল্পে দোকান বরাদ্দ। নির্মল উদ্যোগের ব্যানারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বসাধারণের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে সারা দেশে ১০০টি বিডিআর শপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের ১/১১ সরকারের সময়। এই শপ বা দোকানগুলো পরিচালনার দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ। বলা হয় তিনি পত্রিকার বিজ্ঞাপন ছাড়া সরাসরি আবেদনের প্রেক্ষিতে নির্মল উদ্যোগের পরিচালনার দায়িত্ব পান। এছাড়াও বিডিআর কল্যাণ সংস্থার মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন স্থানে 18টি দোকান চালু ছিল, যার মালিকানা ও লাভের অর্থ সম্পর্কে বিডিআর সদস্যদের স্বচ্ছ ধারণা দেয়া হয়নি। ফলে তাদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায় বলে সেনা তদন্ত আদালতের রিপোর্টের ৭৬৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এই দোকানগুলোর বরাদ্দ নিয়মতান্ত্রিকভাবে করা হয়েছিল কিনা তা যাচাইয়ের জন্য জাতীয় তদন্ত কমিশন বিজিবির কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছিলেন, কিন্তু তারা তা সরবরাহ করেনি। সমস্যা নম্বর ৩, আর্থিক সংশ্লিষ্টতা। প্রাথমিক পর্যায়ে ১৫ মার্চ ২০০৭ থেকে ডাল ভাত কার্যক্রমে বিডিআর নিজস্ব ব্যবস্থাপনায় আনুমানিক ২০ কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয় করে। ২০০৭ সালের ১ জুলাই পর্যন্ত অপারেশন ডাল ভাত কর্মসূচি পরিচালনা করা হয়। পরবর্তীতে সরকারের দেয়া আনুমানিক ৩৫৪ কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে এই অপারেশন পরিচালনা করা হয়েছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে বিডিআর এর এ কার্যক্রম দেশের সাধারণ জনগণের মধ্যে ইতিবাচক সাড়া জাগিয়েছিল। তবে পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট নীতিমালা এবং সুষ্ঠু মনিটরিং এর অভাবে বিভিন্ন অনিয়মের সৃষ্টি হয়। তদন্ত রিপোর্টে এই তথ্যের সূত্র বলা হয়েছে সেনা তদন্ত আদালতের রিপোর্টের ৭৬৩ নম্বর পৃষ্ঠাকে। তবে সাক্ষী নম্বর ৫ লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি তদন্ত কমিশনকে সাক্ষ্য দিয়েছেন যে সেনাবাহিনী খবর পেয়েছিল যে অপারেশন ডাল ভাত কার্যক্রম নিয়ে বিডিআর জওয়ানদের মধ্যে অসন্তোষ ছিল। বিডিআর জওয়ানদের এ ধরনের কাজে সম্পৃক্ত করা কোনো ভালো উদাহরণ ছিল না বলে উল্লেখ করেছেন তিনি। অপারেশন ডাল ভাতের ডিএ বা ডেইলি অ্যালাউন্স জটিলতা। অপারেশন ডাল ভাতের অংশ হিসেবে ঢাকা শহরের 50টি আউটলেটে
অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি করেছিল 24 রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা। এই কাজে লোয়ার লেভেল বা নিম্ন স্তরে বেশ কিছু মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা অপব্যবহার হয়, যেমন 1 কেজি ডালের জায়গায় 10 থেকে 20 গ্রাম কম দেয়া হতো। পরবর্তীতে 2008 সালের আগস্টে সৈনিকদের জন্য সরকার থেকে কিছু ডেইলি অ্যালাউন্স বা ডিএ বরাদ্দ হয়। সকল সৈনিক তাদের নিজেদের মতো করে ডেইলি অ্যালাউন্স পাওয়ার একটি হিসাব করেছিল, কিন্তু সরকারি ভাতার ব্যাপারে একটি নিয়ম আছে যে প্রথম কিছুদিন ফুল রেটে পাওয়া যাবে এবং পরবর্তীতে দিনানুপাতিক হারে ডিএ কমে যাবে। কিন্তু সৈনিকরা ফুল রেটে টাকা পাওয়ার হিসাব করেছিল, ফলে তাদের হিসাব অনুযায়ী তারা কিছু কম টাকা পেয়েছিল, আর এই কম পাওয়াটাকে তারা বঞ্চনা হিসেবে গণ্য করেছিল। এ তথ্যের সূত্র উল্লেখ করা হয় সাক্ষী নম্বর 59, অর্থাৎ লেফটেন্যান্ট কর্নেল আসিফ আব্দুর রউফ। নির্বাচনের ডিএ জটিলতা। নবম জাতীয় সংসদ নির্বাচন 2008 এবং তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন 2009-এ ডিউটি করার জন্য বিডিআর সৈনিকদের ডেইলি অ্যালাউন্স বা ডিএ দেয়া হয়েছিল। তবে মন্ত্রণালয় থেকে অ্যালাউন্সের টাকা যথাসময়ে না আসায় বিডিআর সৈনিকদের হাতে সঠিক সময়ে টাকা দেয়া হয়নি। উপরন্তু যথাসময়ে টাকা না দেওয়ার কারণও সৈনিকদের যথাযথভাবে অবহিত করা হয়নি, ফলে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এ তথ্যের সূত্র হচ্ছে সেনা তদন্ত প্রতিবেদন, পৃষ্ঠা নম্বর 764। বিডিআর সদস্যদের ছুটির জটিলতা। 2001 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরবারে বিডিআর সদস্যরা সেনা সদস্যদের মতো 2 মাস বাৎসরিক ছুটির দাবি করেছিল। সীমান্ত রক্ষা, চাকরির অত্যাবশ্যকীয়তা এবং বিডিআর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগের মতোই 1 মাস বাৎসরিক ছুটি বহাল রাখে। এই ঘটনাকেও তারা বঞ্চনা হিসেবে গণ্য করেছিল। সূত্র সেনা তদন্ত প্রতিবেদনে, পৃষ্ঠা 764। বিডিআর স্কুল। 2009 সালের জানুয়ারি থেকে পিলখানার ভেতরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজের সাথে পরিচালিত ইংলিশ সেকশনকে একত্রিত করে ন্যাশনাল কারিকুলামের একটি ইংলিশ ভার্সন স্কুল পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। 2008 সালের 24 নভেম্বর ও 18 ডিসেম্বরের নোটশিট অনুযায়ী নতুন স্কুলটির নামকরণ করা হয় বীর উত্তম ফজলুর রহমান স্কুল ও কলেজ। 2008 সালের 2 নভেম্বর একটি নোটশিটে দেখা গেছে সেই স্কুলের শিক্ষক নির্বাচনের জন্য মৌখিক পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচন হয় ইংরেজি মাধ্যম স্কুলের উপদেষ্টাকে। নোটশিটে উপদেষ্টা হিসেবে সই করেছিলেন নাজনীন আহমেদ, আর তিনি ছিলেন বিডিআর এর তৎকালীন ডিজি শাকিল আহমেদের স্ত্রী। এমনকি 18 জানুয়ারি 2009-এ পাঠানো বীর উত্তম ফজলুর রহমান স্কুল ও কলেজের একজন শিক্ষকের নিয়োগপত্রেও তিনি সই করেছেন। অর্থাৎ ডিজি শাকিলের স্ত্রী নাজনীন আহমেদকে ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান করা হয়েছিল। সেই সাথে ইংরেজি মাধ্যমে বিডিআর সদস্যদের জন্য ভর্তি ফি 12,000 টাকা করা হয়েছিল। ফলে বেশিরভাগ বিডিআর সদস্য তাদের সন্তানদের চাইলেও সেই স্কুলে ভর্তি করতে পারেনি, আর তাই জওয়ানরা নাজনীন আহমেদের উপর ক্ষিপ্র হয় এবং ভর্তি করতে না পারাকে বঞ্চনা হিসেবে দেখেছিল। অবশ্য বিডিআর হত্যাকাণ্ডের পর 2009 সালের 18 আগস্ট বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির 57তম সভায় বীর উত্তম ফজলুর রহমান স্কুলটিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাথে একীভূত করা হয়। ফেব্রুয়ারি 2010-এ অনুষ্ঠিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 59তম সভায় ইংরেজি মাধ্যমে বিডিআর সদস্যদের সন্তানদের ভর্তি ফি 12,000 থেকে কমিয়ে 2,700 টাকা করা হয়। ডাল ভাতের সিস্টেম লস, অর্থাৎ ওজনে কম পাওয়া গেলে তার দায় বিডিআর সৈনিকদের উপর দেয়া হতো। জাল নোট দিয়ে ক্রেতা মালামাল ক্রয় করলে সেই টাকা সংশ্লিষ্ট বিডিআর সদস্যদের কাছ থেকে আদায় করা হতো। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 117, মেজর মোহাম্মদ রেজাউল ইসলাম। সাক্ষী নম্বর 117 মেজর মোহাম্মদ রেজাউল ইসলাম তার সাক্ষ্যে আরও জানান,
ডাল ভাত কর্মসূচিতে কর্মরত বিডিআর সদস্যদের বিভিন্ন অনিয়মের কারণে অস্বাভাবিক হারে সাজা দেয়া হতো, যা সৈনিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছিল। 2009 সালে বিডিআর প্যারেডে লাল কালি যুক্ত জওয়ানদের অংশগ্রহণ কিংবা দর্শক হিসেবে উপভোগ করতে পারবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্ত বিডিআর সদস্যদের মাঝে অসন্তোষের সৃষ্টি করে। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 117 মেজর মোহাম্মদ রেজাউল ইসলাম। তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিলের স্ত্রীর নামে টাকা পাচারের একটি খবর প্রচারিত হয়েছিল। বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্র সচিব অবগত হওয়ার পরও তদন্ত না করে বিষয়টি প্রশ্নবিদ্ধই রেখে দিয়েছিলেন। একথা জানিয়েছেন সরকারি কর্মকর্তা সাক্ষী নম্বর 2 সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আব্দুল করিম। দরবার হলে ব্যবস্থাপনার দায়িত্ব অনিয়মতান্ত্রিকভাবে ডিজি মেজর জেনারেল শাকিলের কোর্সমেটকে দেওয়া হয়েছিল। এই মনোপলির কারণে ব্যবহারকারীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেছে। এ তথ্যের সূত্র জানানো হয়েছে সাক্ষী নম্বর 42 ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসমিন আক্তার। ডিজি মেজর জেনারেল শাকিল ও তার স্ত্রী নাজনীন আহমেদের বিরুদ্ধে বিডিআর সদস্যদের বিভিন্ন অভিযোগের বিষয়ে সেনাবাহিনী ও ডিজিএফআই সহ অনেক অফিসার জানতেন। এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন সাক্ষী নম্বর 45 কর্নেল সাইদুল কবির, সাক্ষী নম্বর 46 কর্নেল আলমাস রইসুল গনি, সাক্ষী নম্বর 107 লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদ এবং সাক্ষী নম্বর 88 মেজর সৈয়দ গোলাম মুর্তাজা। সৈনিকদের মধ্যে অসন্তোষের কারণ ছিল মূলত রেশন, চাল ডাল, পেঁয়াজ ইত্যাদি বিতরণ ও আর্থিক বিষয় সম্পর্কিত অনিয়ম। তারা মনে করত অফিসাররাই বাজার থেকে ও কন্ট্রাক্টের মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে, তাই সিস্টেম লসের টাকাও তাদেরকেই বহন করতে হবে। অফিসাররা চাল ডালের টাকা দিয়ে নিজেদের গাড়ি ও অন্যান্য জিনিস ক্রয় করত, এমন ধারণা ছিল জওয়ানদের। আর এসবই সৈনিকদের মধ্যে তীব্র ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। এ তথ্য জানিয়েছেন সরকারি কর্মকর্তা সাক্ষী নম্বর 4 সাবেক জেলা জাজ AKM আরিফুর রহমান। তদন্ত রিপোর্টে 8 নম্বর পয়েন্টে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা হচ্ছে, সেনাবাহিনী বিদ্রোহ দমনে যেমন ব্যর্থ হয়েছে, বিডিআরও বিদ্রোহ প্রতিরোধে তেমনই ব্যর্থ হয়েছে। তবে এটা কেবল ব্যর্থতা নয়, ষড়যন্ত্র হয়েছিল। বিশেষত মেজর জেনারেল শাকিলের ছিল দুর্বল নেতৃত্ব। তিনি তার মেয়াদের 2 বছরে বিডিআর এর কোনো গুরুত্বপূর্ণ সেক্টরে যাননি। কেবল পর্যটন খ্যাত সেক্টরে পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে গেছেন। ডাল ভাত কর্মসূচিতে নিয়োজিত এবং অন্যান্য সৈনিকদের সুবিধা অসুবিধার খবর তিনি রাখেননি। দৈনিক ভাতা বিতরণ নিয়ে অসন্তোষ যথাসময়ে স্পষ্ট করারও উদ্যোগ গ্রহণ করেননি তিনি। এসব কথাগুলো এসেছে সাক্ষী নম্বর 11 সাক্ষী। তিনি হচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুব হায়দার খান। প্রিয় দর্শক, আগামী পর্বে আপনারা দেখবেন 2009 সাল পর্যন্ত সংগঠিত উল্লেখযোগ্য বর্ডার সংঘর্ষ, অর্থাৎ 2009 সাল পর্যন্ত বাংলাদেশ ভারতের বর্ডার এলাকায় ঘটা সংঘর্ষ, যা পরবর্তীতে 2009 সালের বিডিআর বিদ্রোহে ভূমিকা হিসেবে কাজ করেছিল বলে মনে করা হয়। এ ঘটনা জানতে চোখ রাখুন স্বাধীন মিডিয়ায়।